সাউন্ডটা খালি ক্লিয়ার আসতো দইলে তো মাউথ স্পিকার নেই না ট্রাইপড লাগাইতে হবে না ট্রাইপড লাগানো আছে ওনার এটা তো হবে না একটু পিছনে নিতে হবে লাইভে গেছেন আসসালামু আলাইকুম আবার একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসটা হবে মূলত দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে ক্লাস নিব এটা হচ্ছে সংকরায়ন মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো আমরা এই ক্লাসগুলোতে ওই বিষয়গুলো নিয়ে ক্লাস নিচ্ছি যে বিষয়গুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে বা যে টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা কিন্তু সেই টপিকগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ তো আজকে সংকরায়ন এইটা এমন একটা টপিক যেটা তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে এবং আমি আজকে চেষ্টা করব যাতে করে তুমি না পড়ে কোনো কিছু না জানে কিভাবে তুমি এটা সমাধান করতে পারবে আজকে আমি এই বিষয়টার উপর ফোকাস করব ঠিক আছে তো আমার ক্লাস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবা আশা করি আজকের ক্লাস করার পরে তোমার সংকরায়নে কোনো প্রশ্নে কোনো রকম প্রবলেম থাকবে না আমি একটু সময় নিব তোমরা তোমাদের পরিচিত ফ্রেন্ডদেরকে বা সবাইকে ইনভাইট করো যাতে করে ক্লাসটা করার সুযোগ পায় সবাই সবাইকে একটু ইনভাইট করো যাতে করে ক্লাসটা করার সুযোগ পায় সবাই সবাই একটু শেয়ার দাও আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি ক্লাসে চলে যাবো সবাই একটু মেনশন করো সবাইকে একটু শেয়ার করো যাতে করে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারি তোমাদের যা প্রবলেম আমাকে জিজ্ঞেস করবা আমি চেষ্টা করব প্রবলেমগুলো সলভ করার যদি কোনো প্রশ্ন তুমি না বুঝো বা কোনো একটা প্রবলেম কোনো একটা প্রশ্ন যদি তোমার কোনো প্রবলেম মনে হয় আমাকে প্রশ্ন করবা আমার কি সাউন্ড ঠিক মতো আসতেছে আচ্ছা চলো আমরা ক্লাসে চলে যাই তো আবারও বলি আজকের ক্লাসটা মূলত দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আমি নিচ্ছি এবং আজকের ক্লাসটা নেওয়া হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সংকরায়নের উপরে একটা কথা বলে রাখি আজকের ক্লাসটা কিন্তু একাডেমিক লেভেলের না আজকের ক্লাসটা হলো অ্যাডমিশন লেভেলের হ্যাঁ তো যারা অ্যাডমিশন প্যাটার্নের প্রশ্ন জানতে চাও কি রকম প্রশ্ন আসে মূলত তাদের জন্যই আজকের এই ক্লাসটা এবং আজকের ক্লাসটা করলে যে কোনো বিশ্ববিদ্যালয় বা মেডিকেল ভর্তি পরীক্ষায় কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি কমপক্ষে 2টা প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ তো চলো আমরা ক্লাসে চলে যাই তো আসো আমি সংকরায়নের পুরো টপিকটা 4টা টপিকে বা 4টা স্টেপে ভাগ করব 4টা স্টেপের মাধ্যমে আমি সংকরায়নের যত রকম প্রশ্ন আছে সবগুলো সলভ করার চেষ্টা করব ঠিক আছে তো প্রথম টপিকটা হচ্ছে সংকরায়ন নির্ণয় কোন একটা যৌগের যদি সংকেত দেওয়া থাকে তাহলে সংকেত থেকে আমরা কিভাবে সংকরায়ন নির্ণয় করতে পারি তো আসো আমরা একটু দেখার চেষ্টা করি সংকরায়ন নির্ণয় করা যায় কিভাবে লক্ষ্য করো সাধারণত প্রশ্নে না একটা যৌগের সংকেত দেওয়া থাকে সংকেত থেকে একটা সংকরায়ন নির্ণয় করতে বলা হয় ঠিক আছে তো ওই যৌগের সংকেত থেকে আমরা সংকরায়ন বের করব কিভাবে যেমন মনে করো
সংকেত নির্ণয় করা শিখতে হবে। সংকেত নির্ণয়, কোন যৌগের সংকেত আমি নির্ণয় করব কিভাবে? ঠিক আছে, যেমন আগে খুব ছোট একটা যৌগ দিয়ে শুরু করি, মিথেন CH4। এই মিথেনের গাঠনিক সংকেতটা কেমন হবে দেখো তো। এখানে একটা যে কোনো যৌগের মধ্যে একটা কেন্দ্রীয় পরমাণু থাকে। কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ওই পরমাণুটা যার যোজনী বা জারণ সংখ্যা বেশি। ঠিক আছে, একটা যৌগের মধ্যে যে মৌলের যোজনী বেশি তাকে কেন্দ্রীয় মৌল বলে। ঠিক আছে, তাহলে মিথেনের মধ্যে কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন। লক্ষ্য করো কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4। সো যার যোজনী যত তাকে আমরা তত এরকম ডট দ্বারা প্রকাশ করব। কার্বনের যোজনী 4, এজন্য 4টা ডট আছে। ঠিক আছে, এখন এই 4টা ডটের সাথে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে 4টা। 4টা হাইড্রোজেন, কার্বনের সাথে হাইড্রোজেন গুলো এভাবে যুক্ত আছে। এভাবে তৈরি হয়েছে আমাদের মিথেন CH4। ঠিক আছে, এখন তুমি লক্ষ্য করো কার্বনের সাথে হাইড্রোজেন একক বন্ধন দ্বারা যুক্ত আছে, তাই না? এবং কার্বনের সাথে হাইড্রোজেনের সমযোজী বন্ধন হলো 4টা। ঠিক আছে, সমযোজী বন্ধন বা এগুলাকে কিন্তু সিগমা বন্ধন বলা হয়। তাহলে কার্বন হাইড্রোজেনের মধ্যে সিগমা বন্ধন কয়টা আছে? 4টা সিগমা বন্ধন আছে। ঠিক আছে, আসো আরেকটা মৌলে চলে যাই আমরা। অ্যামোনিয়া NH3। NH3 এর চিত্রটা কেমন হবে দেখো। অ্যামোনিয়াতে কেন্দ্রীয় মৌল হলো নাইট্রোজেন এবং আমরা জানি নাইট্রোজেনের যোজনী ইলেকট্রন হলো 5টা। 3 4 5। এই 5টা ইলেকট্রনের মধ্যে হাইড্রোজেন যুক্ত আছে 3টার সাথে। 1 2 3। তাহলে আমাদের অ্যামোনিয়ার গঠনটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো সংকরায়ন নির্ণয় করার ক্ষেত্রে যে কোনো যৌগের গঠন নির্ণয় করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, আগে যে কোনো যৌগের আমাদের গঠন নির্ণয় করা শিখতে হবে, তারপরে কিন্তু আমরা কোনো যৌগের সংকরায়ন খুব সহজে বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি লক্ষ্য করো অ্যামোনিয়াতে যে যে সিগমা একক বন্ধন যেগুলো আছে এগুলো কিন্তু সিগমা বন্ধন। তাহলে এখানে সিগমা বন্ধন কয়টি আছে? 3টি সিগমা বন্ধন আছে। আর মাথার উপরে যে ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছ এই ইলেকট্রনটাকে মুক্তজোড় ইলেকট্রন বলে। মুক্তজোড় ইলেকট্রন কয় জোড়া আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে 1 জোড়া। ঠিক আছে, তাহলে সিগমা বন্ধন 3টা, মুক্তজোড় ইলেকট্রন 1 জোড়া। 3 আর 1 কত? 4। ঠিক আছে, তাহলে আমাদের কোন একটা যৌগের যদি সংকেত দেওয়া থাকে তাহলে ওই যৌগের সংকেত থেকে আমাকে সিগমা বন্ধন অথবা মুক্তজোড় ইলেকট্রনটা আগে গুণে নিতে হবে। ঠিক আছে, কারণ একটা যৌগের সংকরায়নটা ওটাতে কি সংকরণ হবে? C2H6। লক্ষ্য করো এখানে কার্বন আছে কয়টা? 2টা কার্বন আছে। আমরা জানি এক একটা কার্বনের হাত হলো 4টা। কি আছে? এই হাতগুলোতে কিন্তু হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে এখানে মোট হাইড্রোজেন কয়টা আছে? 6টা হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এখানে আমাদের এই কার্বনের সাথে সিগমা বন্ধন কয়টা? দেখো তো, সিগমা বন্ধন হলো 1টা 2টা 3টা 4টা। এই কার্বনের সিগমা বন্ধন 4টা। এবং এই কার্বনের সিগমা বন্ধন কয়টা? 1টা 2টা 3টা 4টা। এই কার্বনের সিগমা বন্ধন হলো 4টা। ঠিক আছে, তাহলে এই 4টা সিগমা বন্ধনের উপরেই একটা যৌগের সংকরায়ন নির্ভর করবে। মনে রাখবা একটা যৌগের সিগমা বন্ধন যদি 4টা হয় তাহলে সেটা হবে sp3। একটা s 3টা p, একটা s 3টা p মিলাই হবে 4। যদি সিগমা বন্ধন 3টা থাকে তাহলে হবে sp2। সিগমা বন্ধন যদি 2টা থাকে তাহলে হবে sp সংকরায়ন। ঠিক আছে, তাহলে একটা যৌগের সংকরায়নটা নির্ভর করে ওটার মধ্যে কয়টা সিগমা বন্ধন আছে বা মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে তার উপরে। ঠিক আছে, এই কমেন্ট দেখা যাচ্ছে না, একটু দেখো তো। আচ্ছা নেক্সট আসো,
আরেকটা যৌগ লক্ষ্য করো C2H4 এই যৌগটা সংকরায়ন আমরা বের করব ঠিক আছে এখানে কার্বন আছে কয়টা দুইটা আচ্ছা এখানে কার্বন আছে দুইটা কার্বনের মধ্যে সিগমা বন্ধন আছে মানে দুই দ্বিবন্ধন আছে দ্বিবন্ধন ছাড়াও এখানে কি আছে একটা কার্বনে আমরা জানি হাত তো চারটা তাই না তাহলে বাকি দুইটা হাত তার ফাঁকা আছে এই ফাঁকা হাতগুলোর সাথে হাইড্রোজেন যুক্ত হবে তাহলে লক্ষ্য করো এই কার্বনের সাথে সিগমা বন্ধন কয়টা হলো একটা দুইটা তিনটা কারণ আমরা জানি কোনো যৌগের মধ্যে যদি দ্বিবন্ধন থাকে একের অধিক বন্ধন থাকলে একটা হবে সিগমা আর একটা হবে পাই তো আমরা তো শুধু সিগমা বন্ধন গুনবো তো এখানে এই কার্বনের সিগমা বন্ধন আছে তিনটা এই কার্বনের সিগমা বন্ধন আছে তিনটা সিগমা বন্ধন যদি তিনটা হয় তাহলে কি সংকরণ হবে এই কার্বনটা হবে sp2 সংকরণ এই কার্বনটা কি হবে sp2 সংকরণ সো আমাদের এখানে যে কার্বনগুলো আছে এরা পরস্পর sp2 সংকরণের মাধ্যমে যুক্ত আছে লক্ষ্য করো তাহলে একটা যৌগের গঠন থেকে খুব সহজে আমরা যে কোনো যৌগের সংকরায়ন বের করতে পারবো নেক্সট আসো আরেকটা সংকেতে চলে যাই আচ্ছা CH3 CH double bond C H bond C triple bond CH মনে করো এই যৌগটার সংকরায়ন আমরা বের করতে যাচ্ছি ঠিক আছে তো লক্ষ্য করো তো এই কার্বনের সিগমা বন্ধন কয়টা এই কার্বনের সিগমা বন্ধন হলো কার্বনের সাথে হাইড্রোজেন একটা এবং কার্বনের সাথে এই কার্বন একটা তো সিগমা বন্ধন আছে দুইটা সিগমা বন্ধন দুইটা মানে তাহলে কি হবে sp সংকরণ হবে sp সংকরিত হইছে এই কার্বনের সিগমা বন্ধন কয়টা একটা দুইটা সো এটাও sp সংকরণ এই কার্বনের সিগমা বন্ধন কয়টা লক্ষ্য করো এই পাশে একটা এই পাশে তো দ্বিবন্ধন আছে তাই না দ্বিবন্ধন থাকলে কি হবে একটা সিগমা হবে আর একটা পাই হবে তাহলে আমরা তো শুধু সিগমা বন্ধন গুনবো তাহলে একটা দুইটা এবং কার্বনের সাথে হাইড্রোজেন একটা তিনটা তো এখানে তো হাইড্রোজেনটা আছে হাইড্রোজেনটাও কিন্তু কার্বনের সাথে সিগমা বন্ধন দ্বারাই যুক্ত আছে তাহলে এই কার্বনের সিগমা বন্ধন কয়টা তিনটা হলে কি হবে sp2 সংকরণ হবে আবার আসো এই কার্বনে আসি এই কার্বনের সিগমা বন্ধন কয়টা এই পাশে একটা এখানে একটা এবং হাইড্রোজেন একটা তাহলে তিনটা হলে কি হবে sp2 সংকরণ হবে আচ্ছা আবার এই কার্বনে আসো এই কার্বনের সিগমা বন্ধন কয়টা এখানে তিনটা হাইড্রোজেনের সাথে কার্বন সিগমা বন্ধন দ্বারা যুক্ত আছে তাহলে 3 একে 4 চারটা 4 হলে কি হবে sp3 সংকরণ হবে ঠিক আছে তো এইভাবে আমরা সংকরায়নের উপর ভিত্তি করে খুব সহজে মানে সিগমা বন্ধনের সংখ্যার উপর ভিত্তি করে খুব সহজে সংকরায়ন আমরা বের করতে পারবো দেখো একটা বুয়েটের প্রশ্ন দেখো আচ্ছা মনে করো যদি পরীক্ষায় এরকম আসে যে একটা যৌগের সংকেত দেওয়া থাকলো মনে করো এটা দেওয়া আছে এর 2 নাম্বার কার্বনে কি সংকরণ হয়েছে 2 নাম্বার কার্বন আমরা কোনটা ধরবো লক্ষ্য করো এখানে এই যৌগটাতে একই সাথে 3 বন্ধন আছে আবার দ্বিবন্ধন আছে এটা হলো 3 বন্ধন এটা হলো দ্বিবন্ধন আমরা জানি এই 3 বন্ধন আর দ্বিবন্ধনের মধ্যে দ্বিবন্ধনের সক্রিয়তাটা বেশি ঠিক আছে সো আমাদের কিন্তু 2 নাম্বার কার্বন হবে এটা হবে 1 এটা হবে 2 এই কার্বনটা হবে 2 নাম্বার কার্বন কেন এটা হবে কারণ দ্বিবন্ধনটা এই পাশ থেকে কাছাকাছি দ্বিবন্ধনের সক্রিয়তা বেশি এবং ওইটা যে পাশ থেকে কাছাকাছি আমাকে সেই পাশ থেকে গুনতে হবে ঠিক আছে তাহলে 2 নাম্বার কার্বন মানে কিন্তু এটাকে বোঝাচ্ছে অনেকে এই পাশ থেকে গুনলে এই কার্বনটাকে 2 নাম্বার কার্বন ধরবে কিন্তু এটা ধরলে কিন্তু ভুল হবে ঠিক আছে তো 2 নাম্বার কার্বন হচ্ছে এটা এই কার্বনে কি সংকরণ হইছে sp2 সংকরণ হইছে বুঝতে পারছো তাহলে প্রথম কাজ হলো আমাদের একটা যৌগের সংকেত দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে আমরা এইভাবে সংকরায়ন বের করতে পারবো নেক্সট আসো কিছু প্রশ্ন প্র্যাকটিস করি এইখানে দেখো নিম্নের যৌগগুলোর মধ্যে কোনটিতে sp ও sp2 সংকরিত পরমাণু রয়েছে ঠিক আছে প্রশ্নটা একটু লক্ষ্য করো আমাদের sp এবং sp2 sp3 সংকরিত কার্বন পরমাণু বের করতে হবে তাই না sp মানে কি sp মানে আমরা বুঝবো যেখানে কার্বন কার্বন 3 বন্ধন আছে 3 বন্ধন থাকলে sp হয় ঠিক আছে sp3 কখন হয় যখন কার্বন কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত থাকে একক বন্ধন দ্বারা থাকলে সেটা sp3 হয় তাহলে এই যৌগের সংকেত এমন একটা সংকেত হবে যেটাতে এর সাথে একক বন্ধন আছে আবার 3 বন্ধন আছে তাহলে এটা কোনটা এক নাম্বারটা লক্ষ্য করো এখানে এই কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে আবার দ্বিতীয় কার্বন তৃতীয় কার্বনের মধ্যে একক বন্ধন আছে তাহলে 3 বন্ধন মানে sp আর একক বন্ধন মানে sp3 ঠিক আছে
বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট আসি, পরের প্রশ্নে চলে যাই। ঠিক সেম কোশ্চেন, যৌগের কার্বনগুলোতে সংকরণ কি রূপ? এখানে যে সংকেত দেওয়া আছে, এখানে সংকরণটা আমাদের বের করতে হবে, তাই না? আসলে আমাকে একটু কমেন্ট করে জানান তো, কোন কার্বনে কি সংকরণ হয়েছে, আমাকে একটু কমেন্ট করে জানান, দেখি কে বুঝতে পারছো এটা। মনোজ, আদাব, থ্যাংক ইউ। আমাকে একটু কমেন্ট করে জানাও উত্তর কোনটা হবে। হ্যাঁ, এখানে একটা যৌগের সংকেত দেওয়া আছে, এই যৌগের সংকেত থেকে আমাদের সংকরায়ন বের করতে হবে, ঠিক আছে? তো কোনটা উত্তর হবে একটু বের করার চেষ্টা করো দেখি। ঢাকা ইউনিভার্সিটি 17-18 সালে আসছে এই প্রশ্নটা, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি 17-18 প্রশ্ন এটা। আচ্ছা আচ্ছা, লক্ষ্য করো, এটা আমরা বের করব কিভাবে? ঠিক আগের মতো আমরা সিগমা বন্ধন বের করব, ঠিক আছে? এই কার্বনের সিগমা বন্ধন কয়টা? লক্ষ্য করো, এখানে দ্বিবন্ধন আছে না, দ্বিবন্ধন থাকলে একটা সিগমা হবে আর একটা পাই হবে, তাহলে এখানে একটা সিগমা বন্ধন। এবং এই কার্বনের সাথে হাইড্রোজেন দুইটা যুক্ত আছে, দুইটা হাইড্রোজেন তো একক বন্ধন দ্বারা যুক্ত হয়, ঠিক আছে? তাহলে কার্বন, এই কার্বনের সাথে এই কার্বনের একটা সিগমা আর দুইটা হাইড্রোজেন, দুইটা সিগমা, তাহলে মোট সিগমা তিনটা, তিনটা হলে কি হবে? sp2 সংকরণ হবে। আবার এই কার্বনে আসি আমরা, এই কার্বনের সিগমা বন্ধন কয়টা? একটা, দুইটা, হাইড্রোজেন একটা, তিনটা, তাহলে এটাও sp2 সংকরিত হবে, এটা CH3 হবে, ঠিক আছে? তাহলে এই কার্বনের সাথে সিগমা বন্ধন কয়টা? একটা, এবং তিনটা হাইড্রোজেন আছে, সিগমা বন্ধন চারটা, এজন্য এটা sp3 হবে। তাহলে এই যৌগতে সংকরিত অবস্থা কি? sp3 ও sp2। লক্ষ্য করো, sp3 sp2 কোথায় আছে? সি নাম্বারে আছে, এগুলো সি নাম্বারটা উত্তর হবে, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? আমাকে একটু কমেন্ট করে জানাও, যদি না বুঝো আমি আবার বোঝাচ্ছি, ঠিক আছে? সুরঞ্জিত রায়, হ্যালো, মনোজ কুমার, আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানাও, এটা বুঝতে পারছো তো, তাই না? তাহলে আমরা একটা যৌগের সংকরায়ন বের করার জন্য আমরা কি করতেছি? ওই যৌগের গঠনটা চিন্তা করতেছি, এবং ওই গঠনের মধ্যে কয়টা সিগমা বন্ধন আছে, ওই সিগমা বন্ধনের উপর ভিত্তি করে কিন্তু তার সংকরণটা আমরা নির্ণয় করতে পারতেছি, ঠিক আছে? চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, নিচের কোন যৌগটি চতুস্তলকীয় আকৃতির নয়? ঠিক আছে, একটা যৌগের আকৃতি চতুস্তলকীয় নয় কোনটার, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো দেখো, এই জিনিসটা আমি এভাবে বুঝাই, যে মনে করো এই জিনিসটা আমি এভাবে বুঝাই, একটা যৌগের আকৃতি কিন্তু নির্ভর করে তার সংকরায়নের উপরে, ঠিক আছে? এখন মনে করো 2 সতিন, ঠিক আছে? বরকে কেন্দ্র করে 2 সতিন কিভাবে থাকবে? দুজনের মধ্যে তো খুব ঝগড়া, তাই না? তার কি কাছাকাছি থাকবে না দূরে দূরে থাকবে? অবশ্যই দূরে দূরে থাকবে। তখন দেখবা তার বরটা মাঝখানে আছে, 2 সতিন সোজা সামনাসামনি আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তাদের আকৃতিটা কেমন হবে? সরল রৈখিক হবে, ঠিক আছে? তো লক্ষ্য করো, এটা কেন আমি বললাম? যদি sp সংকরণ হয়, যদি sp সংকরণ হয় তখন কি হবে? মাঝখানে কেন্দ্রীয় পরমাণু থাকবে, কেন্দ্রীয় পরমাণুকে কেন্দ্র করে দুইটা অরবিটাল এইভাবে থাকবে, ঠিক আছে? sp সংকরণের ক্ষেত্রে আকৃতিটা এরকম হবে। তো আকৃতিটা, এই আকৃতির নাম হচ্ছে সরল রৈখিক, সরল রৈখিক, ঠিক আছে? আচ্ছা, sp2 এর ক্ষেত্রে কি হবে? sp2, লক্ষ্য করো তো, এখানে sp2 মানে কি আসলে? একটা s আর দুইটা p, মানে তিনজন, ঠিক আছে? তাহলে মাঝখানে কেন্দ্রে যদি একজন থাকে, একজনকে কেন্দ্র করে তিনজন যদি থাকে, তিনজন কেমন হবে? এইভাবে থাকবে না? এবং তারা এমন ভাবে থাকবে যে তাদের সবার মধ্যবর্তী দূরত্বগুলো কিন্তু একই রকম হবে, মধ্যবর্তী দূরত্ব একই রকম হবে, কেউ কাছেও আসবে না, কেউ দূরেও আসবে না। তো sp2 যদি সংকলিত হয়, তাহলে একটা যৌগের আকৃতি কিন্তু ত্রিভুজের মতো হবে, এটা হলো ত্রিভুজাকার,
ত্রিভুজাকার, ঠিক আছে। এবং লক্ষ্য করো এর মাঝখানে বন্ধন কোণের মান কত? এর বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। sp2 হলে আকৃতি ত্রিভুজাকার, বন্ধন কোণের মান 120 ডিগ্রি। sp হলে আকৃতি সরলরৈখিক, বন্ধন কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। এবার আসো আমরা sp3 তে আসি। sp3 মানে কি? এখানে কয়টা অরবিটাল আছে? একটা s আছে আর তিনটা p আছে, তাহলে 4 হলো না? 4 হলে কেমন হবে? মাঝখানে একজন আছে, একে কেন্দ্র করে 4 জন থাকবে, তাহলে 4 জন এভাবে থাকবে না? এই আকৃতিটার নাম হচ্ছে চতুস্তলকীয়। চতুস্তলকীয়। আচ্ছা, কোন একটা যৌগের আকৃতি যদি চতুস্তলকীয় হয় তাহলে তার বন্ধন কোণ কত হবে? বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি, অথবা এটাকে বলা হয় 109 ডিগ্রি 28 মিনিট। এই চতুস্তলকীয় আকৃতিটাকে কিন্তু আমরা এইভাবেও প্রকাশ করতে পারি। তো লক্ষ্য করো, একটা যৌগের আকৃতি আর বন্ধন কোণ নির্ভর করতেছে কার উপরে? ওই যৌগটার সংকরায়নের উপরে কিন্তু, ঠিক আছে। তাহলে একটা যৌগের সংকেত থেকে আমরা প্রথমে তার আকৃতি বের করতে পারবো এবং তারপরে কিন্তু তার বন্ধন কোণও বের করতে পারবো। আসো, এখানে বলা হয়েছে কোন যৌগের আকৃতি চতুস্তলকীয় নয়? চতুস্তলকীয় নয় মানে আমাকে বের করতে হবে sp3 সংকরিত হলে তো চতুস্তলকীয় হবে, তাই না? তো আমাকে এখানে বের করতে হবে কোন যৌগটা sp3 সংকরিত নয়, ঠিক আছে। আসো আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করি। আসো আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করি কোন যৌগটার আকৃতি চতুস্তলকীয় নয়। আচ্ছা আচ্ছা, এখানে তাসমিন আক্তার আরেকটু বুঝায় দেন। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু বুঝাই দিচ্ছি। কোন জিনিসটা বলো তো আমাকে? একটা যৌগের সংকরায়ন, লক্ষ্য করো এই জিনিসটা একটু বোঝো, তাহলে বিষয়টা ক্লিয়ার হতে পারবা। CCl4 কার্বনের সাথে ক্লোরিন আছে 4টা, ঠিক আছে। কিভাবে আছে লক্ষ্য করো, এটা তো কার্বন, তাই না? আমরা জানি কার্বনের শেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকে। এখন তোমরা যদি আমাকে বলো কেন থাকে, কারণ কার্বনের যোজনী ইলেকট্রন হলো 4, বা কার্বনের যোজনী হলো 4, যার যোজনী যত তার কাছে ততগুলো মুক্ত ইলেকট্রন থাকে বা বেজোর ইলেকট্রন থাকে। তাহলে এখানে কার্বনের 4টা বেজোর ইলেকট্রন আছে, এই 4টা ইলেকট্রনের সাথে 4টা ক্লোরিন যুক্ত আছে, 4টা ক্লোরিন যুক্ত আছে, ঠিক আছে। লক্ষ্য করো প্রত্যেকটা বন্ধন কিন্তু সিগমা বন্ধন। এখানে সিগমা বন্ধন কয়টা আছে? 4টা সিগমা বন্ধন আছে, ঠিক আছে। 4টি সিগমা বন্ধন থাকলে কি হবে? sp3 হবে না? অবশ্যই sp3 হবে, কারণ sp3 তে কিন্তু একটা s আছে আর 3টা p আছে। একটা s আর 3টা p এর সমষ্টি কিন্তু 4, ঠিক আছে। বি নম্বরে আসো, NH4 অ্যামোনিয়াম প্লাস, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন কয়টা আছে? 3। তাহলে এখানে লক্ষ্য করো সিগমা বন্ধন কয়টা? 3টা, আর মুক্ত জোড় ইলেকট্রন এক জোড়া, যেটার সাথে সন্নিবেশ বন্ধন আছে 3 আর 1 4, 4 মানে কিন্তু sp3, সো এটাও কিন্তু sp3 সংকরিত হইছে, ঠিক আছে। মিথেন তো আমরা আগে থেকে জানি, মিথেনে 4টা হাইড্রোজেন এইভাবে যুক্ত থাকে একক বন্ধন দ্বারা, এইজন্য এটাও কি হবে? sp3 হবে। আচ্ছা, SF4 এ লক্ষ্য করো সালফারের যোজনী ইলেকট্রন কিন্তু 6, 6টার সাথে এটার মধ্যে 4টা ফ্লোরিন যুক্ত আছে। তাহলে লক্ষ্য করো সালফারের সিগমা বন্ধন হলো 4টা এবং এর মুক্ত জোড় ইলেকট্রন আছে এক জোড়া, ঠিক আছে। 4 একে কত? 5 না? তাহলে এর মুক্ত জোড় ইলেকট্রন সহ হবে 5। 5 হলে কি হবে? 5 হলে কিন্তু ভাইয়া sp3 হবে না, তখন হবে sp3d সংকরণ হবে, ঠিক আছে। তাহলে SF4 এ sp3d সংকরণ হয়, sp3d সংকরণ হয়, বুঝতে পারছো? আচ্ছা মুশফিকা, আচ্ছা মুশফিকা কি বুঝতে পারছো? আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে এইভাবে আমরা একটা যৌগের গাঠনিক সংকেত থেকে আমরা কিন্তু তার সংকরায়নটা খুব সহজে বের করতে পারতেছি, ঠিক আছে। তাহলে উত্তর এটার কোনটা হবে? উত্তর হবে ডি।
ঠিক আছে, এরপরে আসো পরের প্রশ্নে আমরা চলে যাই। আচ্ছা, এই CHO অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন কত? হ্যাঁ, তোমরা আমাকে উত্তরটা বলবা, আমি শুধু যৌগের গঠনটা লিখে দিচ্ছি। যৌগের গঠন থেকে কার্বনের সংকরায়ন বের করবা, ঠিক আছে? এই যে হাইব্রিডাইজেশনের বাংলা হলো সংকরায়ন। তো আমাদের সংকরায়নটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই যৌগের গাঠনিক সংকেতটা কেমন দেখো, HC, এই যৌগটার গাঠনিক সংকেত কিন্তু এরকম, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো এখানে কার্বনটার কি সংকরায়ন হয়েছে, দেখি আমার ক্লাসটা কে বুঝছো। আমাকে এখানে কার্বনের সংকরায়নটা বের করে দেখো, ঠিক আছে? আমাকে এখানে কার্বনের সংকরায়নটা বের করে দেখো। আচ্ছা, আমাকে এখানে তোমরা কার্বনের সংকরায়নটা বের করে দেখো। কার্বনের কি সংকরণ হয়েছে আমাকে বলো তোমরা। আমি দেখো এই CH এর গঠন কিন্তু আমি এখানে লিখছি, হ্যাঁ, গাঠনিক সংকেতটা আমি দিয়ে দিছি। এখানে কার্বনের মধ্যে কি সংকরণ হয়েছে আমাকে একটু বলো। আচ্ছা, PDF কই পাবো স্যার? অবশ্যই PDF দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে কিন্তু লেকচার শীট দেওয়া হচ্ছে, ঠিক আছে? আকর্ষণীয় লেকচার শীট, দাম মাত্র 1490 টাকা। মানে পুরো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এর জন্য মাত্র 1490 টাকায় তুমি পুরো লেকচার শিখতে পারছ, ঠিক আছে? তো এই সামান্য একটা ক্লাসের PDF নিয়ে কি করবো বলো? বেশি বেশি করে ক্লাস করো, আমাদের সাপোর্ট করো, আমাদের লেকচার শিট গুলো না, ঠিক আছে? আর যদি পারো তাহলে আমাদের কোচিং এ অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও, অনলাইনে হতে পারো, ঠিক আছে? sp2, আচ্ছা একজন বলেছে sp2, রিদিকা বলছে sp2। আসলে আমরা দেখি এদিকে sp2 হবে। লক্ষ্য করো কার্বনের সিগমা বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা, তাই না? এখানে কার্বনের সিগমা বন্ধন আছে তিনটা, তিনটা হলে কি হবে? sp2 হবে, ঠিক আছে? রিদিকা সঠিক উত্তর বলছে, এটা sp2 সংকরণ হবে। গুড। আচ্ছা, sp2 সংকরণ, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, নিচের কোন যৌগটিতে sp3d সংকরণ বিশিষ্ট? ঢাকা ইউনিভার্সিটি 11-12 সালে আসছিল এটা, ঠিক আছে? sp3d এটা কি আসলে লক্ষ্য করো। sp3d লক্ষ্য করো তো, এখানে একটা s, তিনটা p, একটা d, তাহলে মোট কত হলো? 5 হলো না? তাহলে 5 সংকরিত অরবিটাল কোনটা? 5 সংকরিত অরবিটাল কোনটা? লক্ষ্য করো কোনটা হবে। এখানে PCl3 আছে, মানে ফসফরাসের সাথে 3টা ক্লোরিন আছে, PCl5 আছে, ফসফরাসের সাথে 5টা ক্লোরিন আছে, CCl4 আছে, কার্বনের সাথে 4টা ক্লোরিন আছে, আর জ্যানন ডাই ফ্লোরাইড বা জ্যানন টেট্রাফ্লোরাইড আছে, ঠিক আছে? টেট্রাফ্লোরাইড কিংবা ডাইফ্লোরাইড, ডাইফ্লোরাইড এটা, ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড, টেট্রাক্লোরাইড। এখন বলো তো এখানে sp3d সংকরিত অরবিটাল কোনটা? ঢাকা ইউনিভার্সিটি 11-12 চলে আসছে এটা। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানাও sp3d সংকরিত সংকরণ বিশিষ্ট কোনটা? আমি তোমাদের একটু হেল্প করি, আমি তোমাদের যৌগের সংকেতটা লিখে দিই, ঠিক আছে? PCl3 সংকেত কেমন? ফসফরাসের যোজনী ইলেকট্রন তো 5টা, 3টা ক্লোরিন আছে, তাহলে PCl3 সংকেত কিন্তু এরকম। PCl5 কেমন হবে? ফসফরাস 1 2 3 4 5, এগুলোতে ক্লোরিন আছে। PCl5 এর সংকেত এটা, হ্যাঁ। নেক্সট হচ্ছে CCl4 এর সংকেত কেমন? কার্বনের সাথে ক্লোরিন আছে 4টা। আর জ্যানন ডাইফ্লোরাইডের সংকেত কেমন? জ্যানন এর সাথে ফ্লোরিন আছে 2টা। বাকিগুলো তো সব মুক্তজোড় ইলেকট্রন, তাই না? এখন তুমি বলতো sp3d সংকরিত হয়েছে কোনটা? আমি যৌগের গঠন তোমাকে লিখে দিলাম, আমাকে তুমি বলো এই গঠন থেকে কোনটা সংকরিত অরবিটাল 5টা, কোনটা সংকরিত অরবিটাল 5টা হবে? আমাকে একটু কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও এটা, ঠিক আছে?
আমাকে একটু জানাও এটা সংকলিত কোনটার sp3d সংকলিত হয়েছে আমাকে এটা একটু জানাও, ঠিক আছে? আচ্ছা বি, সবাই বলছে বি, তাই না? আচ্ছা সবাই বি বলছে, গুড। সবাই তাহলে শিখছো এটা, এটার উত্তর হবে বি, তাই না? কারণ ফসফরাসের সাথে ক্লোরিন আছে 5টা, তাহলে 5টা ক্লোরিন এর চিত্র এটা, তাহলে 5টাই তো সিগমা বন্ধন, তাই না? 5টা যদি সিগমা বন্ধন হয় তাহলে 5 5 মানে তো sp3d, সো উত্তর হবে বি নাম্বারটা। আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা। আচ্ছা জ্যানন ডাইফ্লোরাইডে জ্যাননের কি সংকরণ হয়েছে? আচ্ছা জ্যানন ডাইফ্লোরাইড একটু আগে মনে হয় এটা ছিল, তাই না? তো আসো আমি এটার চিত্রটা তোমাদেরকে আঁকে দিই, তোমরা এটার সংকরণ আমাকে বলো যেটাতে কি সংকরণ হয়েছে। আমি তোমাদের এটার চিত্রটা আঁকে দিই। জ্যানন ডাইফ্লোরাইডের গাঠনিক সংকেতটা কেমন? জ্যানন গাঠনিক সংকেত আমরা লিখবো কিভাবে, এটারও কিন্তু একটা টেকনিক আছে, তাই না? জ্যাননের সাথে ফ্লোরিন আছে কয়টা? 2টা। আমরা জানি জ্যাননের যোজনী ইলেকট্রন হলো 8টা, তাই না? অষ্টক পূর্ণ যেহেতু 6টা 7টা 8টা, ঠিক আছে? এখন জ্যাননে কি হবে? 2টা ফ্লোরিন এই যে ইলেকট্রনটা অযুগ্ম হলো তাদের সাথে যুক্ত হবে, ঠিক আছে? এটা হলো জ্যানন ডাইফ্লোরাইডের গঠন। জ্যাননের সাথে 2টা ফ্লোরিন আছে। তো তুমি লক্ষ্য করো এখানে সিগমা বন্ধন 2টা আর মুক্ত জোড় ইলেকট্রন 3 জোড়া। সিগমা বন্ধন 2টা, মুক্ত জোড় ইলেকট্রন 3 জোড়া, ঠিক আছে? 2 আর 3 এ কত? 5, তাই না? কারণ আমরা জানি কোন একটা যৌগের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রনের সাথে সাথে কিন্তু তার সিগমা বন্ধন এবং মুক্ত জোড় ইলেকট্রন দুইটাই কিন্তু বলতে হয়, ঠিক আছে? তাহলে এটার সিগমা বন্ধন আছে 2টা, মুক্ত জোড় ইলেকট্রন আছে 3 জোড়া, তাহলে 2 আর 3 এ 5। 5 হলে কি হবে আমাকে বলো, এর সংকরণটা কি? 5 হলে সংকরণটা কি হবে আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? কোন একটা যৌগের সংকরায়ন যদি 5 হয় বা সন্নিবেশ সংখ্যা যদি 5 হয় তাহলে ওটার সংকরায়নটা কি হবে আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাও, ঠিক আছে? এ হবে বলছে একজন, ঋতিকা বলছে এ হবে। আচ্ছা নেক্সট আরেকজন একটু কমেন্ট করে জানাও দেখি কারটা মিলে। এ হবে sp3d। আচ্ছা মেঘলামিন বলছে এ হবে। আচ্ছা হ্যাঁ, তারপর নেক্সট মুশফিকুমু এ, সুরজিৎ রায় এ, হ্যাঁ ঠিকই বলছো, এটা উত্তর আসলে এটাই হবে, ঠিক আছে? কারণ এটাতে সিগমা বন্ধন আছে 2টা আর মুক্ত জোড় ইলেকট্রন আছে 3 জোড়া, 2 আর 3 এ 5, যদি 5 হয় তাহলে হবে sp3d সংকরণ হবে। গুড, ঠিক আছে? নেক্সট আসো পরবর্তী প্রশ্ন চলে। নাইট্রোজেনের অণুতে কি ধরনের সংকরণ বিদ্যমান? নাইট্রোজেনের অণুতে কি ধরনের সংকরণ বিদ্যমান এটা কি পারবা? N2 তে কি ধরনের সংকরণ আছে? 2টা নাইট্রোজেন একে অপরের সাথে কিভাবে থাকে এটা আগে তোমাকে জানতে হবে, ঠিক আছে? নাইট্রোজেন 2টা, আমরা জানি নাইট্রোজেনের যোজনী ইলেকট্রন কয়টা? 5টা। এইভাবে এই নাইট্রোজেনেরও যোজনী ইলেকট্রন 5টা, এরা কিভাবে থাকে? এইভাবে যুক্ত থাকে। তাহলে N2 এর চিত্র কিন্তু এটা, ঠিক আছে? এখন তুমি লক্ষ্য করো আমরা তাহলে কি কি গুণী? আমরা গুণী হলো সিগমা বন্ধন আর মুক্ত জোড় ইলেকট্রন, ঠিক আছে? তুমি লক্ষ্য করো এই নাইট্রোজেনের সিগমা বন্ধন কয়টা আর মুক্ত জোড় ইলেকট্রন কয় জোড়া? তাহলে এখানে মুক্ত জোড় ইলেকট্রন আছে 1 জোড়া আর সিগমা বন্ধন আছে 3টা, তাই না? কোন একটা যৌগে যদি একাধিক বন্ধন থাকে তাহলে সিগমা বন্ধন হবে মাত্র একটা, ঠিক আছে? তাহলে 3টা বন্ধনের মধ্যে সিগমা বন্ধন কয়টা? একটা। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন 1 জোড়া, সিগমা বন্ধন একটা, 1 আর 1 কত? 2। তাহলে এই নাইট্রোজেনের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 2। 2 হলে কি সংকরণ হবে আমাকে বলো তো? সবাই বলতেছো এ হবে, sp হবে। গুড, দেখ তোমরা তো ধরে ফেলছো, তাই না? তাহলে একটা যৌগের সংকেত থেকে আমরা এইভাবে কি করতে পারবো? খুব ইজিলি তার সংকরায়ন বের করতে পারবো। যে কোনো বইয়ে বিশাল বড় একটা সূত্র আছে, সূত্র দিয়ে সংকরণ বের করতে বলে।
কিন্তু তুমি যদি একটা যৌগের সংকেত পারো, আণবিক সংকেত যদি পারো, খুব ইজিলি তুমি কিন্তু তার সংকরায়নটা বের করতে পারবা। ঠিক আছে, তাহলে N2 তে কি সংকরণ হয়েছে? sp সংকরণ হয়েছে। ঠিক আছে, আসো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি দাও দেখি। আমি এবার কোনো ক্লু দিব না, দেখি তোমরা কে পারো এটা। এখানে একটা যৌগের সংকেত দেওয়া আছে CH ট্রিপল বন্ড CH, অণুতে কার্বনের কোন ধরনের সংকরণ বিদ্যমান বলো আমাকে। এখানে কার্বনের কি ধরনের সংকরণ বিদ্যমান আছে? sp sp2 sp3d2 না sp3? আমাকে জানাও এই যৌগটার মধ্যে কি কি সংকরায়ন বিদ্যমান। এখানকার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা, প্রত্যেকটা প্রশ্ন এখানকার গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তুমি যদি এই প্রশ্নগুলো পারো তারপরে আমি ধরে নিব, ঠিক আছে, যে তুমি এই বিষয়গুলো বুঝতে পারছো। ঠিক আছে, আমাকে জানাও। জান্নাতুল ফেরদৌস বলছে sp sp2 মেগলামিন sp2 a হবে। সুরঞ্জিত বলছে a হবে। sp2 বলছো তোমরা দুইজন। sp2 বলার কারণ কি বলতো? তুমি লক্ষ্য করো এখানে এই যৌগটার একটা গঠন চিন্তা করো দেখি। এই যৌগটার গঠন চিন্তা করো, কার্বনের সাথে কার্বন তিন বন্ধন দ্বারা যুক্ত আছে। এই যৌগটার গঠন কি এরকম না? এই যৌগটার গাঠনিক সংকেত কিন্তু এরকম। ঠিক আছে, তুমি লক্ষ্য করো এই কার্বনের সিগমা বন্ধন কয়টা আছে? তাহলে এই পাশে একটা সিগমা, এই পাশে একটা সিগমা। সিগমা আছে দুইটা, কারণ আমরা জানি একের অধিক বন্ধন মানে হলো সিগমা বন্ধন। ঠিক আছে, একের অধিক বন্ধন মানে এক প্রথম বন্ধনটা সিগমা, আর বাকি যে বন্ধনগুলো থাকবে সেগুলো হচ্ছে পাই। ঠিক আছে, একটা বন্ধন সবসময় সিগমা হয়। একের অধিক যদি কোনো বন্ধন থাকে, প্রথম বন্ধনটা সিগমা, বাকিগুলো হবে পাই। কিন্তু আমরা তো সিগমা বন্ধন গুনতেছি, তাই না? তাহলে এখানে সিগমা বন্ধন আছে দুইটা, এই কার্বনের সাথেও সিগমা বন্ধন আছে দুইটা। সিগমা বন্ধন যদি দুইটা হয় তাহলে কি সংকরণ হবে বলো? sp হবে না? ঠিক আছে, যারা sp2 বলছো তারা বিষয়টা একটু বোঝার চেষ্টা করিও, এটা হবে sp সংকরায়ন। ঠিক আছে, কারণ sp2 তে তো তিনটা সিগমা বন্ধন থাকা দরকার, কিন্তু এখানে তো আছে দুইটা, এই কারণে এটা sp সংকরায়ন হবে। ঠিক আছে, মুশফিকা মু বি না, বি হবে না, এটা হবে sp সংকরায়ন। ঠিক আছে, এটা হবে আমাদের sp সংকরায়ন। আসো পরবর্তী স্লাইডে চলে যাই। sp সংকরায়ন বিশিষ্ট একটি কার্বনে কোন ধরনের বন্ধন গঠন করে? আচ্ছা, sp সংকরায়ন বিশিষ্ট একটি কার্বন কোন ধরনের বন্ধন গঠন করে? কুয়েটে আসছিল এটা 1516 সালে। ঠিক আছে, সেটা কি হবে? sp সংকরিত কার্বন, sp সংকরিত কার্বন কোন বন্ধন তৈরি করে? একটু আগে আমরা এটা করলাম, তাই না? একটা কার্বন যদি sp সংকরিত হয় তাহলে কি হবে? তিনটা বন্ধন থাকবে। যৌগটার সংকেত কিন্তু এরকম হবে sp সংকরিত কার্বনের। ঠিক আছে, তাহলে এখানে আমাদের একটি কার্বনে কোন ধরনের বন্ধন গঠন করে? তাহলে আমাদের এখানে সিগমা বন্ধন কয়টা আছে? এই কার্বনের সিগমা বন্ধন আছে দুইটা, দুইটা সিগমা। আর পাই আছে কয়টা? দুইটা আছে পাই। তাহলে দুইটা সিগমা ও দুইটা পাই তৈরি করে। ঠিক আছে, sp সংকরিত কার্বন দুইটা সিগমা দুইটা পাই তৈরি করে, একদম ইজি প্রশ্ন। ঠিক আছে, একটু আগে আমরা করলাম sp সংকরিত কার্বন একটা দুইটা সিগমা আর দুইটা পাই তৈরি করে, সো উত্তর হবে আমাদের সি নাম্বারটা, দুইটা সিগমা দুইটা পাই বন্ধন। ঠিক আছে, পরবর্তী টপিকে চলে যাই। আচ্ছা, অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম আয়নের অরবিটালের সংকরায়ন কোনটা? ডেন্টালে আসছিল 21-22 সালে। ঠিক আছে, এখানে বলছে যে NH4+ আর PH4+ আয়নের অরবিটাল সংকরায়ন কোনটা? এটা অরবিটালের সংকরায়ন বের করতে বলছে। কেউ কি বলতে পারবা কি হবে এটা?
উত্তর কি হবে আমাকে একটু বলার চেষ্টা করো দেখি। এই যৌগটার সংকরায়ন কি হবে আমাকে একটু উত্তরটা বলো। আচ্ছা NH4 প্লাস আর হচ্ছে PH4 প্লাস আয়নের অরবিটালের সংকরায়ন কোনটা? ডেন্টালে আসছিল এটা 21-22 সালে। আমাকে উত্তরটা একটু বলো দেখি কে পারতেছো এটা। ডি হবে। আচ্ছা ডি হবে স্যার মেবি। আচ্ছা তাসনিম আক্তার সি হবে স্যার। সি আর ডি এর মধ্যে তাহলে যুদ্ধ লাগা গেছে নাকি? সি বলছে কয়জন? 1 2 3 4 জন, 3 জন। ডি বলছে 2 জন। আসো আমি তোমাদের যুদ্ধের অবসান ঘটাই। ঠিক আছে, সি হবে না ডি হবে? তাহলে এটা বের করার জন্য আমি কি করব? আমি এর গঠনটা আঁকবো। ঠিক আছে, অ্যামোনিয়া আর ফসফিনের গঠন কেমন, গাঠনিক সংকেতটা কেমন, আমি কিন্তু এদের গাঠনিক সংকেত আঁকবো। ঠিক আছে, এটা হচ্ছে NH3 এর সাথে একটা হাইড্রোজেন প্লাস যুক্ত আছে, এটা হলো অ্যামোনিয়ামের গাঠনিক সংকেত। আর PH3 এর গাঠনিক সংকেত কি রকম? PH4 প্লাস এর গাঠনিক সংকেত হলো এরকম। এটা হলো PH4 এর গাঠনিক সংকেত। ঠিক আছে, তাহলে এই গাঠনিক সংকেত থেকে সংকরায়ন বের করব কিভাবে? ওই যে ঠিক আগের নিয়মটা, সিগমা বন্ধন কয়টা আছে? একটা দুইটা তিনটা, আর এখানে মুক্তজোড় ইলেকট্রনের সাথে একটা সন্নিবেশ বন্ধন আছে। ঠিক আছে, যদি কখনো মুক্তজোড় ইলেকট্রন সন্নিবেশ বন্ধন তৈরি করে তাহলে সন্নিবেশ বন্ধনটা কিন্তু আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে সিগমা বন্ধন আছে তিনটা, সন্নিবেশ বন্ধন আছে একটা, 3 আর 1 কত? 4। তাহলে এটা হলো 4 সন্নিবেশ সংখ্যা। এখানেও মুক্তজোড় সিগমা বন্ধন তিনটা, সন্নিবেশ বন্ধন আছে একটা, 3 আর 1 4। 4 হলে কি হবে বলো তো? sp3 হবে না? এটা sp3, এটাও যেহেতু 4, এটাও sp3। তো এটা তাহলে আমাদের sp3 সংকরায়ন হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডি। ঠিক আছে, এটার উত্তর হবে ডি। বুঝছো? তাহলে এটার উত্তর হবে কি আমাদের? এটার উত্তর হবে ডি। আচ্ছা সবাই ডি, গুড, সবাই পারতেছো। তাহলে একটা যোগের সংকেত থেকে তুমি এখন দেখে বুঝতে পারবে না কি সংকরণ হবে? মুখস্থ করার দরকার আছে বলো? দরকার নেই, আমরা আরো প্র্যাকটিস করব। চলো পরবর্তী প্রশ্নে আসি। স্টেপ 2, বন্ধন কোণ নির্ণয়। ঠিক আছে, একটা যৌগের সংকরায়ন থেকে বন্ধন কোণ নির্ণয় করব কিভাবে? একটু আগে আমি বললাম, দেখো এটা একটু মনে রাখবা। sp সংকরণ হলে যৌগটার আকৃতি হবে সরল রৈখিক। আর বন্ধন কোণ মানে এটা দেখতে মূলত একই সরল রেখায় হবে। আর বন্ধন কোণ কত হবে? 180 ডিগ্রি। ঠিক আছে, যে কোনো যৌগের মধ্যে যদি sp সংকরণ হয় তাহলে তার আকৃতি কিন্তু সরল রৈখিক হবে আর বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। sp2 হলে কি হবে? sp2 হলে হবে ত্রিভুজাকার, ত্রিভুজের মতো। ঠিক আছে, বন্ধন কোণটা কেমন হবে? মাঝখানে কেন্দ্রীয় মৌল থাকবে, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, ত্রিভুজাকার। বন্ধন কোণের মান কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে sp2 হলে হবে ত্রিভুজাকার, বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি। sp3 হলে কি হবে? চতুস্থলকীয়। সেই ক্ষেত্রে দেখতে কেমন হবে? চতুস্থলকীয় দেখতে এরকম হবে। এবং বন্ধন কোণের মান কত হবে? 109 ডিগ্রি, 109.5 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা sp3d সংকরণ হলে কি হবে? কোন একটা যৌগের মধ্যে যদি sp3d সংকরণ হয় তাহলে এটা দেখতে কেমন হবে? এটা হবে পঞ্চভুজাকার বা দ্বিপিরামিডীয়। দ্বিপিরামিড আকার। ঠিক আছে, 5 হলে কি রকম হবে? দেখো মাঝখানে এটা আছে 1 2 3 4 5।
বন্ধন কোণের মান এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, 90 ডিগ্রি ও 120 ডিগ্রি বন্ধন কোণ তৈরি করে। ঠিক আছে, নেক্সট আসো sp3d2 সংকরণ হলে হবে কেমন? এটা 6 তো এটা হবে অষ্টতলকীয়, অষ্টতলকীয়। ঠিক আছে, অষ্টতলকীয় হলে যৌগটা দেখতে কেমন হবে? 1 2 3 4 5 6, অষ্টতলকীয় হবে এরকম হবে। বন্ধন কোণের মান কত হবে? এই ক্ষেত্রে বন্ধন কোণের মান হবে আমাদের 120 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে তোমাদের আকৃতি, সংকরণের উপরে আকৃতি এবং বন্ধন কোণটা নির্ভর করে থাকে। বুঝতে পারছো? এই জিনিসটা তোমরা একটু খাতায় তুলে নাও, পরবর্তীতে যত প্রশ্ন আসবে সব প্রশ্ন কিন্তু এই নিয়মেই হবে, মানে উত্তরগুলো এই প্যাটার্নেরই দিতে হবে আর কি। ঠিক আছে, এরপরে আমি প্রশ্ন সলভে চলে যাব, তখন দেখবা এই প্রশ্নগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় কতবার আসছে। ঠিক আছে, তখন তোমরা এর সাথে মিলায় দেখতে পারবে আর কি। ঠিক আছে, চলো আমি প্রশ্নে চলে যাই। আচ্ছা দেখো, sp3 হাইব্রিডাইজেশনের বন্ধন কোণ কত? একটু আগে আমি বললাম তাই না, হাইব্রিডাইজেশনের বাংলা কিন্তু সংকরায়ন। আমাকে একটু উত্তরটা কমেন্ট করে জানাও তো। একটু আগেই আমি লিখে দিলাম sp3 হলে বন্ধন কোণ কত হবে, আমাকে একটু জানাও কি হবে উত্তর। sp3 সংকরায়নের বন্ধন কোণ কত, আমাকে একটু উত্তরটা জানাও। আচ্ছা, এদিকে বসে 109.5 ডিগ্রি। আচ্ছা নেক্সট 109.5 ডিগ্রি কি হবে? আরেকজন আরো কয়েকজন জানো আমাকে। মেঘলামিন এ, মুশফিকা এ, এ হবে। আচ্ছা মানে ঠিকই আছে, এটার উত্তর এর এই হবে, কারণ এটা হচ্ছে আমাদের sp3 সংকরণ হচ্ছে তাই না। sp3 এর ক্ষেত্রে বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি, আর আমরা জানি sp2 এর ক্ষেত্রে বন্ধন কোণের মান 120 ডিগ্রি। বাকিগুলো তো আমাকে কনফিউজ করার জন্য দিয়েছে। ঠিক আছে, সো উত্তর হবে আমাদের এ নাম্বারটা। আসো পরবর্তী প্রশ্নে চলে যাই। অ্যামোনিয়া যৌগে হাইড্রোজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এর বন্ধন কোণ কত? তাহলে অ্যামোনিয়াতে বন্ধন কোণের মানটা কত এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, কিভাবে করব? নাইট্রোজেন, দেখো এটার বন্ধন কোণ কত আমাদের এটা বের করতে বলছে তাই না। তো আমরা জানি অ্যামোনিয়াতে নাইট্রোজেনের sp3 সংকরণ হয়। কিভাবে হয়? কারণ এখানে তো তিনটা সিগমা বন্ধন আছে এবং এর সাথে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তিনটা সিগমা বন্ধন এবং এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, তাহলে 3 আর 1 কত? 4, 4 মানে তো sp3, তাহলে এটা sp3 সংকরণ হবে। sp3 সংকরণ মানে আমরা একটু আগে পড়লাম বন্ধন কোণ কত হবে? 109.5 ডিগ্রি। তাহলে এটার বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি তাই না। আচ্ছা, তাহলে এখানে আবার একটা ঝামেলা আছে। ঝামেলা কি জানো? এখানে না একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। যদি কোনো যৌগের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, মুক্ত জোড় ইলেকট্রন মানে তো বোঝো ওরা মুক্ত অবস্থায় আছে, তো এজন্য ওদের মধ্যে ঝগড়াটা বেশি লাগে। মুক্ত অবস্থায় থাকলে ঝগড়া বেশি লাগে। ঠিক আছে, তাহলে এখানে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই কারণে কি হবে? এদের বিকর্ষণের পরিমাণটা বেশি হবে। মানে এই ইলেকট্রনগুলো না কখনো একসাথে থাকতে চায় না, তারা সর্বোচ্চ দূরে দূরে অবস্থান করে। ঠিক আছে, তো বিকর্ষণের কারণে বন্ধন কোণের মানটা -2.5 ডিগ্রি, মানে 2.5 ডিগ্রি কমে যাবে। কমে যায় কত হবে? 160 ডিগ্রি হবে। ঠিক আছে, তো মনে রাখবা এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকলে বন্ধন কোণের মান 2.5 ডিগ্রি কমে যায়, দুই জোড়া থাকলে 5 ডিগ্রি কমে যায়।
ঠিক আছে? যেমন পানির ক্ষেত্রে চিন্তা করো, পানির ক্ষেত্রে অক্সিজেনের কাছে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। পানিতেও কিন্তু sp3 সংকরণ হয়েছে, কিন্তু 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে তার বন্ধন কোণ 5 ডিগ্রি কমে যাবে। মানে তোমার 109.5 থেকে 5 ডিগ্রি কমে গেলে কত হবে? 104.5 ডিগ্রি হবে। তাহলে পানির বন্ধন কোণের মান কিন্তু 104.5 ডিগ্রি। ঠিক আছে? তো এই হলো বিষয়। তাহলে উত্তর হবে কোনটা? 107 ডিগ্রি হবে। খুবই ইম্পর্টেন্ট এটা। তাহলে অ্যামোনিয়ার বন্ধন কোণ 109.5 ডিগ্রি হলো না কেন? কারণ এর মধ্যে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। মুক্ত জোড় ইলেকট্রনের কারণে বন্ধন কোণের মান কমে যায়। ঠিক আছে? মুক্ত জোড় ইলেকট্রনের কারণে বন্ধন কোণের মান কিছুটা কমে যায়। আসলে পরবর্তী প্রশ্নে চলে যাই। BF3 এর বন্ধন কোণ কত ডিগ্রি? BF3 আমাকে একটু কমেন্ট করে জানাও তো এটা। BF3 এর বন্ধন কোণ কত ডিগ্রি হবে? আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। BF3 এর বন্ধন কোণ কত হবে? BF3 এর বন্ধন কোণ কত হবে? আমাকে এটা একটু কমেন্ট করে জানাও তোমরা। ঠিক আছে? BF3 এর বন্ধন কোণটা কত হবে? আমাকে একটু কমেন্ট করে জানাও, হ্যাঁ? A হবে। আচ্ছা, সবাই বলতেছে A হবে, তাই না? তাহলে A হবে কেন? তাহলে এর বন্ধন কোণ বের করতে গেলে আমাকে আগে এর সংকরণ বের করতে হবে। BF3 এর সংকরণটা কি? বোরনের সাথে ফ্লোরিন আছে 3টা, এবং আমরা জানি বোরনের কিন্তু যোজনী ইলেকট্রন হচ্ছে 3টা। 3টার সাথে 3টা ফ্লোরিন যুক্ত আছে 3 পাশে, মাঝখানে বোরনটা আছে। তাহলে এটা কি সংকরণ হবে? sp2 সংকরণ হবে। এবং এর মধ্যবর্তী বন্ধন কোণের মান কত হবে? এই বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি হবে। তাহলে এর সংকরণ sp2 এবং বন্ধন কোণের মান 120 ডিগ্রি। ঠিক আছে? আসো পরবর্তীতে চলে যাই। বেরিলিয়াম ডাইক্লোরাইড এই অণুর বন্ধন কোণ কত? আমি তোমাদের গাঠনিক সংকেত দিয়ে সাহায্য করি, তোমরা আমাকে বন্ধন কোণটা বলো। আমি তোমাদের গাঠনিক সংকেত দিয়ে সাহায্য করি, তোমরা আমাকে বন্ধন কোণটা বলে দাও। বেরিলিয়ামের সাথে 2টা ক্লোরিন যুক্ত আছে, এটা হলো বেরিলিয়াম ডাইক্লোরাইড। আচ্ছা বলো তো এর বন্ধন কোণের মানটা কত হবে? আমাকে একটু কমেন্ট করে জানাও এর বন্ধন কোণের মানটা কত হবে। আচ্ছা, এটার বন্ধন কোণ কত হবে আমাকে একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে? হাজিরি স্যারের বই থেকে প্রশ্নটা নেওয়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এর বন্ধন কোণের মান কত হবে? ঋতিকা বলছে 180 ডিগ্রি। নেক্সট, আচ্ছা এটার বন্ধন কোণের মান কত আমাকে একটু কমেন্ট করে জানাও। ডি হবে, সবাই ডি। আচ্ছা গুড। ঠিক আছে, বন্ধন কোণের মান হবে 180 ডিগ্রি, কারণ আমরা জানি এটা sp সংকরণ হইছে, আর sp সংকরণ হলে বন্ধন কোণের মান কত হয়? 180 ডিগ্রি হয়। সূত্র হচ্ছে আমাদের ডি নাম্বারটা। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। স্টেপ 3 আকৃতি নির্ণয়। দেখো এই প্রত্যেকটা জিনিস না একে অপরের সাথে মানে পরিপূরক আর কি। আকৃতি, বন্ধন কোণ, সংকরায়ন, একটা পারলে আরেকটা এমনি পারা যায়। ঠিক আছে, যদি sp হয় sp, ঠিক আছে, sp হলে আকৃতি কেমন হবে? মনে করো এক রুমে তোমরা দুইজন আছো, দুইজনকে দেখতে পারো না,
তাহলে দুজন কি কাছাকাছি থাকবা না দূরে দূরে থাকবা? এরকম হবে না, দুজন রুমের দুই কোণায় থাকবা, একজন ওই কোণায় তো একজন এই কোণায়। তাহলে দেখতে কেমন হবে এটা? দেখতে কিন্তু এটা হবে সরল রৈখিক, এটাকে বলে সরল রৈখিক। সে এক রুমে যদি তিনজন থাকে, তিনজন কোন দিকে থাকবে? তাহলে তিন কোণায় থাকবে না, একজন এখানে একজন এখানে একজন এখানে, এবং এদের মধ্যবর্তী দূরত্বটা কিন্তু সমান হবে, কেউ কারো কাছেও যাবে না, কেউ কারো কাছ থেকে দূরেও যাবে না, মধ্যবর্তী দূরত্বটা সবারই সমান হবে। ঠিক আছে? তাহলে দেখতে কেমন হবে? ত্রিভুজের মতো। তাহলে sp2 হলে দেখতে হবে ত্রিভুজের মতো। চারজন হলে কি রকম হবে? চারজন কিন্তু চার কোণে থাকবে, দেখতে হবে চতুস্তলকীয়, চতুস্তলকীয়। এবং সেক্ষেত্রে সংকরণটা কি হবে? sp3 হবে, একটা s আর তিনটা p, sp3। পাঁচ হলে কেমন হবে? পাঁচজন কিন্তু রুমে যেহেতু কোণ থাকে চারটা, ঠিক আছে না, পাঁচজন হলে ওই আরেকজন সমানুপাতিক হারে বিপরীত দিকে চলে যাবে। ঠিক আছে? দেখতে হবে পঞ্চভুজাকার, পঞ্চভুজের মতো। ছয় হলে কেমন হবে? ছয়জন ছয় দিকে থাকবে, সবারই মধ্যবর্তী দূরত্বটা সমান হবে। ঠিক আছে? এবং ওটাকে বলে অষ্টতলকীয়। ঠিক আছে? তাহলে দেখো এক একটা সংকরায়নের উপরে কিন্তু এক একটা আকৃতি সংকরায়নের উপরে নির্ভর করে। ঠিক আছে? এটা আমি একটু আগে আলোচনা করছি। সরল রৈখিক, ত্রিভুজের মতো, চতুস্তলকীয়, পঞ্চভুজাকার, তারপরে আসলো অষ্টতলকীয়। ঠিক আছে? দেখো যদি সরল রৈখিক হয় তাহলে হবে sp সংকরণ, যদি ত্রিভুজ হয় তাহলে হবে sp2 সংকরণ, যদি চতুস্তলকীয় হয় তাহলে হবে sp3 সংকরণ, যদি পঞ্চভুজাকার হয় তাহলে হবে sp3d সংকরণ, যদি ষষ্ঠতলকীয় হয় তাহলে হবে sp3d2 সংকরণ। ঠিক আছে? তাহলে একটা যৌগের আকৃতি নির্ভর করে তার সংকরায়নের উপরে। বুঝতে পারছো? আসো এবার আমরা প্র্যাকটিসে চলে যাই। দেখো sp2 সংকরায়নের মাধ্যমে গঠিত যৌগ এর আকৃতি কেমন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল এটা, আমাকে কমেন্ট করে জানাও তো sp2 সংকরণের মাধ্যমে একটা যৌগ যদি তৈরি হয় তাহলে তার আকৃতি কেমন হবে? সরল রৈখিক না ত্রিকোণাকার না চতুস্তলকীয় না ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়? আমাকে একটু ঝটপট কমেন্ট করে জানাও দেখি এটা। sp2 হলে এর আকৃতিটা কেমন হবে? sp2 যদি সংকরণ হয় তাহলে যৌগটার আকৃতি কেমন হবে? আমাকে এটা একটু জানাও। ত্রিকোণাকার। আচ্ছা, ঋতিকা বলছে ত্রিকোণাকার, মেঘলা বলছে ত্রিকোণাকার। ঠিক আছে, যদি sp2 সংকরণ হয়, sp2 হলে তো তিনটা না, তিনজন হলে তো ত্রিভুজের মতো থাকবে, একজন এখানে এখানে আর এখানে। এই যৌগটার আকৃতি কিন্তু এরকম হবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে কোন কোন যৌগ sp2 সংকরণ হয়? যেমন BCl3 হয়, AlCl3 হয়, তাই না, BF3 হয়, তারপরে তোমার ইথিন হয়, CH2 ডবল বন্ড CH2, এরা সব কিন্তু sp2 সংকরিত হয়। ঠিক আছে? তাহলে sp2 সংকরিত হলে এদের আকৃতিটা কেমন হবে? ত্রিভুজাকার হবে, ত্রিভুজের মতো হবে। বুঝছো? পরবর্তী প্রশ্নে যাই আমরা। মিথেন অণুর জ্যামিতিক আকৃতি কেমন? মিথেনের জ্যামিতিক আকৃতি কেমন আমাকে একটু জানাও দেখি কোনটা হবে। আমি তোমাদের যৌগটার সংকেত দিয়ে সাহায্য করি। মিথেন হচ্ছে CH4, মিথেন মানে CH4, হ্যাঁ, কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত আছে। আমাকে বলবো তোমরা এর আকৃতিটা কেমন হবে, মিথেনের আকৃতি কেমন হবে। দেখো তোমরাই কিন্তু উত্তরগুলো পারতেছো, ঠিক আছে না, কারণ প্যাটার্ন তো একই রকম। তুমি যদি বিষয়টা বোঝো তাহলে সংকরায়নের সব প্রশ্নের উত্তর তুমি পারবা। ঠিক আছে? তোমার কাজ হচ্ছে ক্লাসগুলো নিয়মিত করা এবং রসায়নকে ভালোবেসে শেখা। ঠিক আছে? এটা কিন্তু বিরক্তিকর সাবজেক্ট না। যাই হোক, তাহলে কি হবে? মিথেনের আকৃতি কেমন?
মিথেনের আকৃতি কেমন? চতুস্তলকীয় একজন বলছো, ঋতিকা বলছো চতুস্তলকীয়। চতুস্তলকীয় না, ঠিক আছে, এটার আকৃতি চতুস্তলকীয়, তাই না? কারণ হচ্ছে মাঝখানে কার্বন আছে, চারপাশে চারটা হাইড্রোজেন আছে, তাহলে কার্বনের সাথে হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন একক বন্ধন দ্বারা যুক্ত আছে, তাহলে এর আকৃতিটা কিন্তু চতুস্তলকীয় হবে। গুড। পরবর্তী প্রশ্নে চলে যাই। AlCl4 এর আকৃতি কেমন, এর আকার কেমন হবে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের আকারটা কেমন হবে? আসো আমি তোমাদের গঠন দিয়ে সাহায্য করি, তোমরা আমাকে সংকরায়নটা বলবা, ঠিক আছে? অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন আছে কয়টা? চারটা। ক্লোরিন মাইনাস এর সাথে এইভাবে যুক্ত আছে, এটা হলো যৌগের চিত্র, ঠিক আছে? AlCl4। আমাকে বলো তো এই যৌগটার আকৃতি বা আকারটা কেমন লাগতেছে তোমার? দেখতে কেমন এটা? এটা কি ত্রিভুজের মতো, না পিরামিডের মতো, না সমতলীয় বর্গাকার, না চতুস্তলকীয়? আমাকে উত্তরটা জানাও। আমাকে উত্তরটা তোমরা জানাও। AlCl4 এর আকার কেমন হবে? এই যৌগটার আকার কেমন হবে? আমাকে উত্তরটা জানাও। হ্যাঁ, সি হবে, সবাই সি বলতেছো না? গুড। দেখি তো বোঝা যাচ্ছে না, মাঝখানে আছে অ্যালুমিনিয়াম, চারদিকে আছে চারটা ক্লোরিন, তাহলে কেমন হবে? চতুস্তলকীয় হবে। উত্তর হচ্ছে সি নাম্বার, ঠিক আছে? দেখো একটা যৌগের সংকরায়ন বের করার কত সহজ। আয়রন হেক্সাসায়ানেট, আয়নের আকৃতি কেমন? ঠিক আগের মতো আমি তোমাদের গাঠনিক সংকেত দিয়ে সাহায্য করি, তোমরা আমাকে উত্তরটা বলো, ঠিক আছে? আয়রনের সাথে সায়ানেট আছে 6টা, তাহলে মাঝখানে আয়রন, সায়ানেট আছে এইভাবে। আয়রন হেক্সাসায়ানেটের গঠন কিন্তু এরকম। বলো তো 2+, বলো তো এই যৌগটার আকৃতি কেমন? এটাকে আমরা কি বলবো? এটা কি সরল রৈখিক, হাস্যকর? সরল রৈখিক হয় কিভাবে? তো অবশ্যই না। আচ্ছা, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, দ্বিপিরামিডীয় মানে 5, সনিবেশ সংখ্যা যদি 5 হয় তাহলে হবে দ্বিপিরামিডীয়, কিন্তু এটা তো 5 না, এটা 6, সো এটাও না। বাকি থাকলো চতুস্তলকীয় আর অষ্টতলকীয়। চতুস্তলকীয় মানে তো 4, চারটা যদি থাকে তাহলে চতুস্তলকীয়, এখানে আছে 6টা, 6টা হলে হবে অষ্টতলকীয়। এটার উত্তর কিন্তু অষ্টতলকীয় হবে, ঠিক আছে? আচ্ছা, এদিকে বলছে ডি। আসো পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, তোমরা আমাকে বলো, অনেক ভর্তি পরীক্ষা আসছে এটা। PCl5 যৌগের আকৃতি কেমন? একটু আগে আমি তোমাদের বললাম PCl5, এটার আকৃতি কেমন হবে? আমাকে উত্তরটা জানাও তোমরা। PCl5 এর আকৃতিটা, PCl5 এর আকৃতি কেমন হবে? আমাকে এই উত্তরটা জানাও। PCl5 এর আকৃতি কেমন হবে? আমাকে উত্তরটা জানাও, দেখি কার উত্তরটা সঠিক হবে। হ্যাঁ, সবাই ডি বলতেছো তাই না? ঠিক আছে, ডি হবে, দ্বিপিরামিডীয়। একটু আগে বললাম তোমাদের সন্নিবেশ সংখ্যা যদি 5 হয় তাহলে এটা দেখতে কেমন হবে? দ্বিপিরামিডীয়, পিরামিডের মতো হবে এটার আকারটা, ঠিক আছে? আসো পরবর্তীতে আসি। কোনটির গঠন অষ্টতলকীয়? অষ্টতলকীয় না, দেখে একটু কনফিউজ মনে হয় যে 8 মনে হয়, কিন্তু অষ্টতলক মানে কিন্তু 6, ঠিক আছে না? যার সন্নিবেশ সংখ্যা 6 সেটা হবে অষ্টতলকীয়। বের করো তো কোনটা 6 হবে। এখানে দেওয়া আছে 5, এটা 7, এটা 6, এটা দেওয়া আছে 4, ঠিক আছে না? এখানে অ্যামিন আছে 4টা, ফ্লোরিন আছে 7টা, ক্লোরিন আছে 5টা, আর ফ্লোরিন আছে 6টা, তাহলে উত্তর কোনটা হবে বলো?
একটা সোজা প্রশ্ন আছে আর ডি তাসনিম ডি কেন আপু? ডি তো হবে না, এটা হবে আমার সি নাম্বারটা, কারণ অষ্টতলকীয় বলছে তো, যার স্বর্ণের সংখ্যা 6 সেটা হবে আর কি, সি নাম্বার হবে উত্তর, সি। ঠিক আছে, নেক্সট স্টেপ 4, কিছু ব্যতিক্রম নিয়ম। শর্করায়নে দুই একটা ব্যতিক্রম আছে। ঠিক আছে, ব্যতিক্রম হয় কখন জানো? সবারই তো সব সময় জীবনটা স্মুথ চলে না, লাইফে প্রতিদিনই অনেক রকম প্রবলেম আসে আমাদের, কিছু প্রবলেম অবাঞ্ছিত চলে আসে, উটকো ঝামেলা বলি যেটাকে আমরা। ঠিক আছে, তো শঙ্করায়নের ক্ষেত্রেও উটকো ঝামেলা হয় তখনই যখন যৌগটার মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে। যদি কোনো যৌগের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে তার ফলে কিন্তু আকৃতি আর বন্ধন কোণের পরিবর্তন হয়। ঠিক আছে, যেমন দেখো sp3 যদি সংকরণ হয়, sp3 সংকরণ হলে বন্ধন কোণ কত হবে? 109.5 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু sp3 সংকরণ প্লাস এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন, এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন যদি থাকে কারোর মধ্যে, ঠিক আছে, তখন তার বন্ধন কোণ কত হবে? 107 ডিগ্রি হবে। এরকম একটা উদাহরণ হলো অ্যামোনিয়া NH3। একটু আগে আমি বললাম যে অ্যামোনিয়াতে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এই কারণে তার বন্ধন কোণের মান একটু কমে যায় এবং 2.5 কমে যায়। আচ্ছা, sp3 যদি সংকরণ হয় এবং দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন যদি থাকে তাহলে তার বন্ধন কোণ হবে 104.5 ডিগ্রি। উদাহরণ হচ্ছে পানি। পানি এমন একটা যৌগ যেটা sp3 সংকরণ হয়ে হয় এবং এর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে দুই জোড়া, ফলে কি হয়? পানির অণুর আকৃতি এবং বন্ধন কোণ কিছুটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, চেঞ্জ হয়ে যায়। ও আচ্ছা, সি বলছিস, আচ্ছা তাসনিম সি বলছিল না, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো বিষয়টা। যাই হোক, আজকের ক্লাসটা তোমরা যারা করতেছো তারা বুঝতেছো না বিষয়টা? সম্প্রদায়ে আর কোনো ডাউট থাকবে তোমাদের? আশা করি থাকবে না, কারণ আমি না ওই সূত্র অনেক জটিল করে বুঝাইনি, আমি একদম বেসিক দিয়ে বুঝাইছি। আমি তোমাদের একটা জিনিসই বুঝাইছি যে একটা যৌগের গঠন যেমন হবে তার সংকরণটা তেমন হবে। এগুলা বোঝার কিন্তু আরো অনেক ওয়ে আছে, অনেক জটিল ভাবে বোঝানো যায়। তোমরা যারা যৌগের গঠন আঁকতে পারবা বা গাঠনিক সংকেতটা লিখতে পারবা তারা সংকরায়ন বের করতে পারবা খুব ইজিলি। ঠিক আছে না? তো তাহলে sp3 যদি সংকরণ হয় এবং দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে তাহলে বন্ধন কোণ হবে 104.5 ডিগ্রি। ঠিক আছে, আসো আমরা প্রশ্নে চলে যাই। আচ্ছা, অ্যামোনিয়া অণুর গঠন ও বন্ধন কোণ কি হবে? একটু আগে বললাম, বলো তো আমাকে উত্তরটা কি হবে? অ্যামোনিয়ার অণুর গঠন ও বন্ধন কোণটা কত হবে? একটু আগে আমি লিখে দিলাম, উত্তর বলো আমাকে। আর খুব বেশিক্ষণ ক্লাস করাবো না, আশা করি আর কয়েকটা প্রশ্ন সলভ করার পরেই আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। অ্যামোনিয়া অণুর গঠন ও বন্ধন কোণ কত হবে? আমাকে উত্তরটা জানাও। পিরামিডিয়াল মানে পিরামিডের মতো, ঠিক আছে, ত্রিকোণাকার, সরল রৈখিক, চতুস্তলকীয়। তাহলে অ্যামোনিয়া অণুর গঠন ও বন্ধন কোণটা কত হবে? আমাকে বলো দেখি, তোমরা কে পারতেছো এটা? অ্যামোনিয়া অণুর আকার এবং মানে আকৃতি এবং বন্ধন কোণটা কত হবে? আমাকে উত্তরটা বলো। আচ্ছা, এ পিরামিড এর মতো, ঠিক আছে। অ্যামোনিয়ার আকৃতি কেমন? তাহলে পিরামিডের মতো, আর বন্ধন কোণের মান হচ্ছে কত? 107 ডিগ্রি। আশা করি পারবা। পরেরটা আসো, H2S, হাইড্রোজেন সালফার হাইড্রোজেন। অনেক সময় না প্রশ্নগুলো এইভাবেও দেওয়া থাকে, হাইড্রোজেন সালফার হাইড্রোজেন এর মধ্যবর্তী বন্ধন কোণ কত? তুমি লক্ষ্য করো, H2S সালফারের যোজনী ইলেকট্রন কয়টা? 6টা, দুইটা হাইড্রোজেন যুক্ত আছে। ঠিক আছে, তাহলে H2S এর গঠন কিন্তু এরকম, সিগমা বন্ধন দুইটা, মুক্তজোড় ইলেকট্রন দুই জোড়া, 2 আর 2 এ 4, 4 হলে কি হবে? 4 হলে হবে sp3 হলে বন্ধন কোণ কত হবে?
109.5 ডিগ্রি। কিন্তু এখানে ঝামেলা হচ্ছে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাই না? দুই জোড়া থাকলে বন্ধন কোণ 5 ডিগ্রি কমে যাবে, তাহলে কত হবে? 104.5 ডিগ্রি হবে। কিন্তু এখানে আরো একটা ঝামেলা আছে, 104.5 এখানে হবে না, তাহলে কত হবে? মনে রাখবা এখানে না বন্ধন কোণের বেলাতে আরেকটা জিনিস ফ্যাক্ট, আরেকটা জিনিস তোমার প্রভাব ফেলে, সেটা হলো কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। সালফারের তড়িৎ ঋণাত্মকতা 2.5 মানে কম। কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যদি কম হয় তাহলে বন্ধন কোণের মানটাও কম হবে, ঠিক আছে? তাহলে এটার বন্ধন কোণের মান কত? 92.1 ডিগ্রি। উত্তর হবে সি নাম্বারটা। কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মানটা কম, তো এই কারণে বন্ধন কোণের মানটা কম হবে, ঠিক আছে? উত্তর হবে আমার সি নাম্বারটা। পরবর্তী প্রশ্ন চলে যাই। আচ্ছা, H3O+ যৌগে বন্ধন কোণ হতো, সাস্টে আসছিল এটা। আমি তোমাদের গঠন দিয়ে সাহায্য করি, তোমরা আমাকে উত্তর জানাও, ঠিক আছে? এটার চিত্রটা হচ্ছে এরকম। এটা যারা তোমরা পারবা, আমি বুঝবো তারা আজকের ক্লাসটা বুঝছো। সবাই বুঝছো কিন্তু তারা একটু বেশি বুঝছো আর কি। বলো তো এই যৌগটার বন্ধন কোণ কত হবে? আমাকে একটু জানাও। এই যৌগটার বন্ধন কোণ কত হবে আমাকে একটু জানাও। H3O+, এই যৌগটাকে কিন্তু হাইড্রোনিয়াম আয়ন বলে। হাইড্রোনিয়াম আয়ন, এটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। এই হাইড্রোনিয়াম আয়নে কি বন্ধন কোণের মান কত হবে আমাকে একটু জানাও। বি হবে বলতেছ আপনি নাকি? বি, আচ্ছা না, এটা বি হবে না, এটা বি হবে না। তাহলে কত হবে দেখো, আমি আগে এটার সমকরণ বের করি। দেখো এখানে সিগমা বন্ধন দুইটা সিগমা, মুক্ত জোড় ইলেকট্রন এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, আবার সন্নিবেশ বন্ধন একটা সন্নিবেশ বন্ধন। 2 3 4 4 হলে কি হবে? sp3 হবে, ঠিক আছে? sp3 হলে বন্ধন কোণ কত হবে? 109.5 ডিগ্রি হবে। কিন্তু এখানে না এক জোড়া ইলেকট্রন মুক্ত অবস্থায় আছে। আমি একটু আগে তোমাদের বললাম এক জোড়া ইলেকট্রন যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে 2.5 ডিগ্রি কমে যাবে, তাহলে কত হবে? 107 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে হাইড্রোনিয়াম আয়নের বন্ধন কোণের মান কত? 107 ডিগ্রি। উত্তর হবে এটা। খুব ট্রিকি কোশ্চেন এটা, ঠিক আছে? এটা তোমার সাস্টে আসছিল। সাস্ট কিন্তু সবসময় একটু মানে মাথা ঘামানোর প্রশ্ন করে, ঠিক আছে? আসো পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, পানির অণুর বন্ধন কোণ 109.5 ডিগ্রি না হয়ে 104 ডিগ্রি হয় কেন? কারণ কি? বইতে আসছিল এটা 4-5 সালে। পানির বন্ধন কোণ 109.5 না হলে 104 ডিগ্রি হইছে কেন? 104.5 হবে এটা হইছে কেন? কারণ কি? ওই যে একটু আগে আমরা বললাম পানির অণুতে কি আছে? পানির গঠনটা এরকম না? পানির অক্সিজেনের কাছে মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই মুক্ত জোড় ইলেকট্রনকে ইংরেজিতে লন পেয়ার ইলেকট্রন বলে। তাহলে পানির অণুতে লন পেয়ারের বিকর্ষণের কারণে বন্ধন কোণের মানটা কমে যায়, ঠিক আছে? সো এটা হবে লন পেয়ারের বিকর্ষণ, ঠিক আছে? আসো পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, ধন্যবাদ। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই ছিল। আজকে আমি পুরো সম্প্রসারণ টপিকটাকে 4টা সেকশনে ভাগ করার চেষ্টা করছি, ঠিক আছে? ক্লাসটা করার পরে যদি তোমরা একটু যে কোনো ভর্তি গাইড, স্পেশালি আমাদের দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর লেকচার শিটগুলো যদি খুলে রাখো তাহলে বুঝবা আজকের ক্লাসটা তোমাদের জন্য কত সহজ এবং হেল্পফুল হবে। পুরো সকল সাবজেক্টের লেকচার শিটগুলো তোমরা পাচ্ছ মাত্র 1490 টাকায়, ঠিক আছে? তুমি ঘরে বসেই নিশ্চিন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।